করছি, এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের আমরা কম বেশি সবাই চিনি। শেখ হাসিনার পতনের পরে তাদের পরিচিতি আরও বৃদ্ধি পায়। তারা অল্প বয়সে উপদেষ্টার চেয়ারে বসার সুযোগ পেয়েছেন, গঠন করেছেন জাতীয় নাগরিক পার্টি নামে নতুন রাজনৈতিক দল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বে তাদের জীবন কেমন ছিল? তারা কি রাজনীতির মাঠে উড়ে এসে জুড়ে বসেছে? সবকিছু জানার চেষ্টা করব আজকের ভিডিওতে। শেখ হাসিনার পতনের পরে কেউ কেউ দাবি করে বসে এসবের পেছনে সাবেক ভিপি নুরুল হক নূর মাস্টার মাইন্ড ছিলেন। অনেকেই হয়তো জানতো আসিফ মাহমুদ ছিলেন ভিপি নূরের ছাত্র অধিকার পরিষদের সভাপতি। পূর্বে তার সাথে রাজনৈতিক সম্পৃক্ততা থাকায় অনেকেই হয়তো ভাবতে পারেন নুরুল হক নূরই এদেরকে আন্দোলনে নামিয়েছিল। আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে 6 তারিখের যে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটাকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল 5ই অগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, এই কথা ঠিক। নুরুল হক নূর শেখ হাসিনার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে, কিন্তু নুরুল হক নূরের বিরুদ্ধেও বেশ কয়েকবার দুর্নীতি সহ নানা অভিযোগ উঠেছিল। আসিফ মাহমুদ 2018 সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন। এরপরে ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। 2023 সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি। পরবর্তীতে সংগঠনের গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফ মাহমুদের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি পদত্যাগ করে। অধিকার পরিষদের রাজনীতি থেকে বিচ্ছিন্ন হতে হচ্ছে, নিজেদেরকে সরিয়ে নিতে হচ্ছে। ছাত্র অধিকার পরিষদ সেই পথেই যাচ্ছে যে পথে ছাত্রলীগ ছাত্র দল গিয়েছে এবং একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার কাজ করছে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের দ্বারা সম্ভব না। 2024 সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষার্থীর হত্যা ও বিনা বিচারে আন্দোলনকারীদের নির্যাতনের জন্য অতি মানবীয় ভূমিকা পালন করেন তিনি এবং তার সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আসিফ 1998 সালের 14 জুলাই কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আদমজী ক্যান্টনমেন্ট কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও কলেজটির বিএনসিসি ক্লাবের প্লাটুন সার্জেন্ট ছিলেন। কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের 2017-18 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। অন্যদিকে হাসনাত আবদুল্লাহকে দেখলে মনে হতে পারে আলাভোলা টাইপের একজন মানুষ, যে বৈষম্য বিরোধী আন্দোলনের সম্পূর্ণ সময়টা একটা টি শার্ট গায়ে দিয়ে শেষ করেছিল। কিন্তু বাস্তবে সেও বিপ্লবী কম নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের নানা অনিয়মের বিরুদ্ধে তিনিও করেছিলেন প্রতিবাদ। আমি স্যারের সাথে আজকে দেখা করতে যাই, আমার যে ফাইন্ডিংস এবং গণস্বাক্ষর কর্মসূচির সব কিছু নিয়ে স্যার আমার সাথে অসহযোগিতামূলক আচরণ করেছে। আমার একজন শিক্ষার্থী যদি এসে বলে, একজন শিক্ষক যদি এসে বলে এই 8 দফা দাবির একটি দফা দাবি অবাস্তবায়নযোগ্য এবং অনুচিত, তাহলে আমি এখান থেকে উঠে যাব। কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রিয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে মাধ্যমিক পাশ করেন এবং পারুয়া আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। হাসনাত আবদুল্লাহ সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অবসরণের আন্দোলনে পরিণত হয় এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতাদের নিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল। এই দলের সদস্য সচিবের পদ পান আক্তার হোসেন। অনেকে ভাবতে পারেন বৈষম্য বিরোধী আন্দোলনে তো তাকে দেখতে পেলাম না, এত বড় পদ সে কিভাবে পেল? আসলে বৈষম্য বিরোধী আন্দোলনে তিনি একজন প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন, কিন্তু দুঃখজনকভাবে তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। তিনি কারাগারে থাকার কারণে আমরা তাকে মিডিয়ায় খুব একটা দেখিনি। এই আক্তার হোসেনকে আমাদের অনেকের কাছে নতুন মুখ মনে হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছিলেন একজন প্রতিবাদী কণ্ঠস্বর। 6 ইউনিটে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থী আক্তার হোসেন অসুস্থ হয়ে পড়েছেন। তারপরও নিজের দাবিতে অনড় রয়েছেন তিনি। 2018 সালে যখন একদিকে নুরুল হক নূরদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলন হচ্ছিল, অন্যদিকে ঢাবির প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আক্তার হোসেন একাই বসেছিলেন আমরণ অনশনে এবং অনশন করতে করতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমি আইনের ছাত্র, আইনের বাইরে। এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনায় ছিলেন আইন বিভাগের ছাত্র আক্তার হোসেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক হন। এছাড়াও নাহিদ ইসলামদের নিয়ে আক্তার হোসেন নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির আত্মপ্রকাশ করেন।
অর্থাৎ এরা কেউই রাজনীতিতে নতুন নয়। নাহিদ ইসলামের ডাকনাম ফাহিম। তার জন্ম 1998 সালে ঢাকায়। বাবা শিক্ষক ও মা গৃহিণী। তার ছোট এক ভাই আছে। 2014 সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি। সরকারি বিজ্ঞান কলেজ থেকে 2016 সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগে। আন্দোলনকারী ছাড়াও তার রয়েছে রাজনৈতিক পরিচয়। তিনি গণতান্ত্রিক ছাত্র শক্তির কেন্দ্রীয় নেতাও ছিলেন। 2022 সালে অনার্স পাশ করেন তিনি। বর্তমানে তিনি একই বিভাগে মাস্টার্সের শিক্ষার্থী। কোটা বিরোধী আন্দোলন ঘিরে তাকে দুবার আটক করা হয়। প্রথমবার 19 জুলাই সাদা পোশাকধারী বেশ কয়েকজন লোক তার এক বন্ধুর বাড়ি থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। চোখে কাপড় বেঁধে হাতকড়া পরিয়ে তার উপর অকথ্য নির্যাতন চালানো হয়। দুদিন পর পূর্বাচলে একটি ব্রিজের তলায় নিজেকে আবিষ্কার করেন নাহিদ। এরপর নিজে কোনো রকমে একটি রিকশায় উঠে বাড়িতে ফেরেন। দ্বিতীয়বার 26 জুলাই ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তাকে অপহরণ করা হয়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক ডিবি প্রধান হারুন জানান, নিরাপত্তার স্বার্থে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। 2024 সালের 16 আগস্ট তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের লক্ষ্যে তিনি 2025 সালের 25 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন। জুলাই বিপ্লবের আরেকজন পরিচিত মুখ হলেন সার্জিস আলম। তিনি 2 জুলাই 1998 সালে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি বিএফ শাইন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশ করেন। এরপর 2017 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ওমর 21 হল সংসদ প্যানেল থেকে সদস্য পদে জয়লাভ করেছিলেন। তিনি এবং নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে 2024 সালের জুলাই মাসের মাঝামাঝি সময়ে জাতীয়ভাবে পরিচিতি পান। তাছাড়া তিনি নানা বিষয়ে বিতর্ক প্রতিযোগিতায় বিতর্কিক হিসেবে অংশ নেন। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন। তখন সার্জিস আলম জানিয়েছিলেন যে তাদের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জিত হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাবে। এছাড়া আরও অনেক পরিচিত মুখ আছে যারা আগে থেকেই কোনো না কোনোভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন এবং বিশ্ববিদ্যালয়ের যে কোনো অনিয়মের বিরুদ্ধে বিপ্লবী ভূমিকা রেখেছিলেন।